আপনি যদি বাংলাদেশে ব্যবসা করতে চান তো যে 5টি ব্যবসা আপনি কখনোই করতে যাবেন না, এই ব্যবসা করলে আপনার ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। তো সেই ব্যবসা কোনগুলো এটি আমরা দেখে নেব। এই 5টি ব্যবসায় আপনারা কখনো ইনভেস্ট করবেন না, তো সেগুলো দেখে নেওয়া যাক। এরকম একটা ওয়ার্ড আপনারা শোনেন নাই যে ব্যবসায় লালবাতি জ্বলে গেছে? এর অর্থ হচ্ছে যে ব্যবসা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, আমার ব্যবসাটা শেষ। তো আজকের ভিডিওতে আমি 5টি ব্যবসার কথা বলবো যে এই 5টি ব্যবসায় ভুলেও ইনভেস্ট করবেন না। মানে এটা খুব রিস্ক। মানে আপনি যদি ইনভেস্ট করেন এখানে লভ্যাংশ পাওয়া তো দূরের কথা, ইভেন আপনার মূলধনটা আপনি কিন্তু উঠাইতে পারবেন না। তো তার মধ্যে 1 নাম্বার যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবসা। এটা আগে অনেক ভালো চলতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবসাটা না করাই ভালো। এর কারণ হচ্ছে সরকারিভাবে প্রায় প্রত্যেকটা জেলাতেই আপনার এই কম্পিউটার প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট তারা কিন্তু করে দিয়েছে, লাইক টিটিসি, যুবোন্নয়ন, এরকম টাইপের কিছু প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আছে। তো এখানে ছাত্র ছাত্রীদেরকে কম্পিউটার শেখানো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা শুধুমাত্র চাকরি পাওয়ার উদ্দেশ্যে কম্পিউটার শিখছে তারা কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে যাচ্ছে, এবং যারা শুধুমাত্র টেকনোলজিক্যাল জ্ঞান যেটাকে বলা হয় এইটা নেওয়ার জন্য তারা কিন্তু ওই প্রতিষ্ঠানে যাচ্ছে না। কারণ এখন বর্তমান যে আপডেট দুনিয়া, এখানে ইউটিউবের মধ্যে যদি আপনি যান বহু টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন, সেখান থেকে নিজেই কিন্তু কম্পিউটারের জ্ঞান লাভ করা সম্ভব। এখন ওই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এরপর পাওয়ার পয়েন্ট এগুলো শিখে কিন্তু কোনো কাজ হয় না। অ্যাডভান্স লেভেল যদি আপনাকে শিখতে হয় তাহলে কিন্তু আপনাকে টিউটোরিয়াল দেখেই আপনাকে শিখতে হবে। তো যার ফলে এখন হাতের কাছে ইউটিউব থাকতে এখন কিন্তু কেউ আর বাইরে কম্পিউটার শেখার জন্য যায় না। তো এই ব্যবসাটা যদি আপনি চালু করতে যান, এটা আমার মনে হয় যে ভুল করতে পারেন। সুতরাং এই ব্যবসাতে ইনভেস্ট না করাটাই ভালো হবে। বাংলাদেশে লালবাতির ব্যবসা নামে পরিচিত 2 নাম্বার যে ব্যবসাটা সেটা হচ্ছে ক্যাটারিং সার্ভিস। যদিও এটা বেশ কিছু অঞ্চলে বেশ ভালোই চলে, তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ক্যাটারিং সার্ভিস ব্যবসাটা না করার জন্য। এর কারণ হচ্ছে এই ক্যাটারিং সার্ভিসটা আজ থেকে 15-20 বছর আগে খুব ভালো চলতো, কারণ যারা মেসে থাকতো কিংবা অফিসে থাকতো তারা এই ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে দুপুরের খাবার ইত্যাদি খেত। কিন্তু এখন হাতের কাছে রেস্টুরেন্ট, মানে আপনি একটু হাঁটলেই দেখবেন যে পথে ঘাটে খুব সন্নিকটে আপনার নিয়ারেস্টে অনেক রেস্টুরেন্ট, এবং সেই সাথে এখন হচ্ছে খাবার ডেলিভারি করার জন্য অনেক কোম্পানি আছে। তো এখানে আপনি অফিসে বসেই কিন্তু আপনার খাবারটা চলে আসবে, এবং আপনি চাইলেই আপনার মন মতো ইচ্ছা মতো আপনি অ্যাপসের মাধ্যমে ফুটেজ দেখে আপনি খাবারটা অর্ডার দিতে পারছেন। তো সুতরাং ক্যাটারিং এর ব্যবসাটা এখন আর ওই লাভজনক ব্যবসায় কিন্তু আর নাই। তো সুতরাং আমার মনে হয় যে এই ব্যবসাতেও ইনভেস্ট না করাটাই ভালো হবে। এরপর 3 নম্বর যে লালবাতির ব্যবসা, এটাকে বলা হয় ডিশ কেবলের ব্যবসা। যদিও এটা গ্রাম অঞ্চলে কিন্তু ডিশ কেবলের চাহিদাটা অনেক বেশি, কারণ গ্রামে এখনো কিন্তু ওয়াইফাই সংযুক্ত এইভাবে অ্যাভেলেবল হয় নাই। তবে দিন যত যাচ্ছে তত কিন্তু এই ওয়াইফাইয়ের ব্যবসাটা প্রসার হচ্ছে, এবং ডিশ কেবলের যে ব্যবসাটা এটা কিন্তু কমে আসছে। এখন আপনি বিভিন্ন অফিসে গিয়ে দেখবেন যে তারা কিন্তু এখন স্মার্ট টেলিভিশন ইউজ করে। মানে ওয়াইফাই থাকলে পরে আপনি কিন্তু সমস্ত কিছু আপনি টেলিভিশন দেখতে পারবেন, অর্থাৎ আপনার এক্সট্রা ওয়াইফাই আপনাকে কিন্তু লাগবে না। তো দিন যত যাবে তত যত মানুষ ওয়াইফাই সংশ্লিষ্ট হবে, অর্থাৎ ওয়াইফাইয়ের সাথে যত কানেক্টেড হবে তত কিন্তু ডিশ কেবল দূরে চলে যাবে। অর্থাৎ ডিশ কেবলের ব্যবসাটা খুব একটা ভবিষ্যৎ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এখন ওয়াইফাই যদি কানেক্টেড হয়েছে আপনি সমস্ত টিভি চ্যানেল থেকে শুরু করে সমস্ত নিউজ বা বিনোদন, নাটক, সিনেমা আপনি সব সেখানে দেখতে পারবেন। সো এই ডিশ কেবলের ব্যবসাটা নতুন করে না করাটাই ভালো হবে, মানে আমার পরামর্শ মোতাবেক। এরপরে বাংলাদেশে লালবাতির যে ব্যবসাটা 4 নম্বরে আছে সেটার নাম হচ্ছে পুরাতন লাইব্রেরি ব্যবসা। এটি যদি আমি বলি যে 2008 সাল থেকে 2009, 2010 এই সময়টাতে এই পুরাতন লাইব্রেরি ব্যবসাটা খুব ভালো চলেছে। অর্থাৎ সেই টাইমে মানুষের আর্থিক অবস্থা কিন্তু অতটা ভালো ছিল না। এখন বর্তমানে যেরকম আর্থিক অবস্থা মানুষের পরিবর্তন হয়েছে জনজীবনে, তো এখন পুরাতন লাইব্রেরির চাহিদাটা অনেক কম। আর বেসিক্যালি এখনকার শিক্ষা ব্যবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে যে গত বছরের বইটা এই বর্তমান বছরে আপনি আর ইউজ করতে পারবেন না। মানে আগের বইটা ব্যান্ড বলতে কি আগেরটা আর ইউজ হবে না, নতুন মানে প্রত্যেক বছরই প্রায় এটা কারেকশন হয়ে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে
পুরাতন লাইব্রেরি ব্যবসা যদি আপনার দেওয়ার চিন্তা ভাবনা থাকে, এটা করবেন না, কারণ এটির ভবিষ্যৎ নাই, এবং যারা এই লাইব্রেরির ব্যবসা দিয়েছিল অনেকেই গুটিয়ে নিয়েছে। তো সুতরাং এখানে নতুন করে যাওয়ার প্রয়োজন বোধ না করাটাই ভালো হবে। এবং সর্বশেষ 5 নম্বরের যে লালবাতির ব্যবসা, এটার নাম হচ্ছে ফ্লেক্সিলোড এবং বিকাশ। এখন আপনি বলতে পারেন যে ভাই ফ্লেক্সিলোড এটা নাই মানলাম যে ব্যবসাটা এখন আর চলে না, বিকাশ কেন, এটা তো ভালো লাভজনক ব্যবসা। তো এই ক্ষেত্রে আমি বলি বিকাশের ব্যাপারে যে এটা আজ থেকে প্রায় 10-15 বছর আগেও মানুষ বিকাশের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ মানুষ 10,000, 15,000, 20,000 টাকা কিন্তু বিকাশে ক্যাশ ইন ক্যাশ আউট এটা করেছে, এখনো করে, কিন্তু খুব রেয়ার। আমি কেন বলছি যে এই ব্যবসাটা করবেন না, এর কারণ হচ্ছে এই ব্যবসাটার ভবিষ্যৎটা খুব একটা ভালো না। একটা সময় ছিল যে এই ব্যবসাটার খুব চাহিদা ছিল, কিন্তু এখন এইভাবে আর নাই। কারণ কি, ফ্লেক্সিলোডটা কিন্তু চলে গেছে, শুধু বিকাশটা আছে। আপনারা জানেন যে বিকাশে যারা এজেন্ট, এরা কিন্তু খুব একটা বেশি কমিশন পায় না। তো সেক্ষেত্রে এই যে বিকাশে মানুষ লেনদেন করে কখন, যখন এটিএম বুথ পায় না। তো একটা মানুষ যখন তার হাতে 20,000 টাকা আছে, মনে করেন যে তার 20,000 টাকা আছে, আমি রকেটের কথা বলি বা যেটার কথা বলি না কেন, তো এখন টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমার কাছে কার্ড থাকে, তাহলে আমি কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনকে, কোনো বন্ধু বান্ধবকে আমি কিন্তু বলবো না যে 20,000 টাকা বিকাশে পাঠাও, আমি বলবো যে 20,000 টাকা তুমি আমার ব্যাংকে পাঠিয়ে দাও। আর এখন তো অনলাইন অ্যাপস, ইসলামী ব্যাংকের আছে সেলফিন, এরপরে আছে আরো যে ব্যাংকগুলো আছে তাদের প্রত্যেকেরই এখন অ্যাপস আছে, অর্থাৎ সে সমস্ত অ্যাপসে আপনি অ্যাপস টু অ্যাপস খুব সহজে লেনদেন করতে পারছেন। তো সুতরাং এখন বড় অ্যামাউন্ট কিন্তু বিকাশের মাধ্যমে আর লেনদেন হচ্ছে না, এখন সবাই কিন্তু ব্যাংক নির্ভর, এবং এটিএম বুথের সংখ্যা যতটা বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু আপনার এই বিকাশের চাহিদাটা কমে আসবে। চাহিদা থাকবে কিন্তু ছোট ছোট চাহিদা, কিন্তু বড় অ্যামাউন্টের ট্রান্সফার করার ক্ষেত্রে হয়তো বিকাশের উপরে আর নির্ভরশীল থাকবে না। তবে যারা ব্যবসা করে, মার্চেন্ট অ্যাকাউন্ট যাদের আছে, এই বিষয়টা ভিন্ন। কিন্তু যদি আপনি ব্যবসা করার উদ্দেশ্যে মনে করেন যে ফ্লেক্সিলোড কিংবা বিকাশের ব্যবসা করব, তাহলে আমার মনে হয় যে এই ব্যবসাটা ইনভেস্ট না করাই ভালো, কারণ এই ব্যবসার ভবিষ্যৎ খুব একটা ভালো না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি লালবাতির ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিলাম, এই 5টি লালবাতির ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়ে তোমাদেরকে দেখিয়ে থাকলাম, এটি হচ্ছে বাংলাদেশের মাঝে তোমরা কখনোই যে 5টি ব্যবসায় ইনভেস্ট করবে না, তো সেই ব্যবসাগুলো তোমরা দেখে থাকলে তোমরা কখনোই এই 5টি ব্যবসায় ইনভেস্ট করতে যাবে না। যদিও তোমরা এই 5টি ব্যবসায় ইনভেস্ট করো তাহলে তোমরা ক্ষতির সম্মুখীন হবে। যদিও এই ব্যবসাগুলো কিছুদিন চলমান থাকবে, কিন্তু দেখা যাবে কি তোমার যে টাকা ইনভেস্ট করবে সেটা তুমি উঠাতে পারবে না। তো সর্বোপরি যে দিকগুলো বিবেচনা করলে বোঝা যায় এই ব্যবসা থেকে কখনোই ইনভেস্ট করা কাম্য নয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই ব্যবসাগুলোতে তোমরা কখনো ইনভেস্ট করবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।